আগামীর বাংলাদেশ ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাষ্ট্র সংস্কারই এখন প্রধান চ্যালেঞ্জ। এভিয়েশন হাব তৈরির নামে ১.৫ দশকে লুটপাট চলেছে আকাশ বাণিজ্যে, বাজারের দখল নিয়েছে বিদেশি এয়ারলাইন্স। আসল কাজ যেটা এভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার, সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। উন্নয়নের দাপটে সবুজায়ন কমেছে রাজধানীর, বেড়েছে বায়ু দূষণ, তাপমাত্রার সঠিক পরিকল্পনায় এখনও সুযোগ আছে পরিবেশ বান্ধব নগরী গড়ার। অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নবান্ন উৎসব, দিনব্যাপী আয়োজন, মাঠে মাঠে ধান কাটার ধুম। স্বাগত এখন ঢাকা, পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২৪ উদ্বোধন করে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে এখন প্রধান চ্যালেঞ্জ। অনুষ্ঠানে ডক্টর ইউনূস আরও বলেন, একটি বিপ্লব কিভাবে সংঘটিত হয় ও দেশ গঠনের সামনে এগিয়ে যায় তা বাংলাদেশ থেকে দেখার সুযোগ আন্তর্জাতিক বিশ্বের অতিথিদের। গণ অভ্যুত্থান পরবর্তী ১০০ দিন পেরিয়ে নতুন বাংলাদেশে বিদেশি বন্ধুদের স্বাগত জানিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার রাজপথ হেঁটে দেয়াল চিত্রে তারুণ্যের ঐতিহাসিক লড়াই ও অর্জনের সাক্ষী হতে বিদেশি বন্ধুদের আহ্বান জানান তিনি। আঞ্চলিক স্বার্থ রক্ষায় ৮০ দেশের ২ শতাধিক আলোচক নিয়ে রাজধানীতে এই আয়োজনে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান ছাত্র আন্দোলনে আহত শহীদদের প্রতি। 100 days back, nearly 1,500 students, workers, and common demonstrators, barely 100 days back. It's really a great occasion for international visitors to see firsthand how a revolution takes place, how it's carried out after the revolution. Historical opportunity to walk through Dhaka streets and watch the walls along the streets painted with colorful paintings expressing the emotions and aspirations of young people, painted where there was a lull between the killing spree. Anybody watching them cannot but be amazed by the power of the expressions young people came up with right at the killing fields. প্রতিটি জেলা উপজেলার স্টেডিয়ামগুলো পর্যায়ক্রমে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, বিশেষ শিশুরা খেলাধুলায় সফলতার মাধ্যমে যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারে তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শহীদদের স্মৃতি ধরে রাখতে জেলা উপজেলার স্টেডিয়ামগুলোর নামকরণ পর্যায়ক্রমে শহীদদের নামে করার প্রতিশ্রুতি দেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় জুলাই আন্দোলনে শহীদ ফায়াজের আত্মত্যাগ স্মরণে রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানান তার বাবা। তার বয়স তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদ আছেন তাদের নামে নামকরণ করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সেই টুর্নামেন্টে যেন আমরা তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে, দেশের জন্য ট্রফি নিয়ে আসতে পারে এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, সেজন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছি।
গত 15 বছরে কোনো প্রকল্পের মেয়াদ বেড়েছে 6 দফা, কোনোটির আবার খরচ বেড়েছে 2 থেকে 7 গুণ পর্যন্ত। 22% কাজ এগোনোর পরে নকশায় ভুল দেখিয়ে বন্ধ করা হয়েছে কোনো প্রকল্পের কাজ। এসব ঘটেছে এভিয়েশন হাব বানানোর নামে দেশের 8টি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে। আর দেশের এয়ারলাইন্সগুলোর আকাশপথের বাজারের দখল হ্রাস পেয়ে নেমেছে 20%-এর নিচে। এসেছে 10টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স। খাত সংশ্লিষ্টরা বলছেন, অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে লুটপাট করাই ছিল গেল 15 বছরে সরকারের ঘনিষ্ঠ মূল লক্ষ্য। এভিয়েশন হাব তো দূরের কথা, বরং উল্টো পথে হেঁটেছে দেশের আকাশ বাণিজ্য। আরও জানাচ্ছেন নাইমা বীর। বাংলাদেশ হবে এভিয়েশন হাব, গেল সরকারের সবচেয়ে জনপ্রিয় ন্যারেটিভগুলোর একটি। সেই ধারাবাহিকতায় দেশের 8 বিমানবন্দরে 15টি প্রকল্পের আওতায় 32,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল টাকার অঙ্কে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। কিন্তু বিপুল এই অর্থ ব্যয় কতটা এগিয়েছে দেশের আকাশপথ, নাকি শুধুই দৃশ্যমান উন্নয়ন দেখানোর আয়োজন? একটা অ্যাভিয়েশন হাব হওয়ার জন্য যে সমস্ত পলিসিগত চেঞ্জ, সেগুলো না করে দৃশ্যত কিছু স্ট্রাকচার তৈরি করা কিন্তু অ্যাভিয়েশন হাব হওয়ার জন্য যোগ্য না। কানেক্টিভিটি যত সুন্দর হবে, হাবের তাৎপর্যটা ততটাই আসবে। আদারওয়াইজ কিন্তু হাব বলে শুধু আমি হোম করলাম, এটা কিন্তু হাব হবে না। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের এভিয়েশন হাব তৈরির ফাঁকা বুলির সব থেকে বড় সাইনবোর্ড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনাল। কোনো সন্দেহ নেই, স্থাপত্যশৈলী বিবেচনায় এই টার্মিনালটি চালু হলে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরের তালিকায় উঠে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। কিন্তু এই টার্মিনাল তৈরির পেছনে রয়েছে শুভঙ্করের ফাঁকি। কি সেই ফাঁকি? 2017 সালে একনেকে টার্মিনালটির জন্য পাশ করা হয়েছিল 13,000 কোটি টাকা। সেই ব্যয় এখন বেড়ে হয়েছে 21,398 কোটি টাকা। বেবিচক সূত্র বলছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আরও প্রায় 3,000 কোটি টাকা বাড়তে পারে এই টার্মিনালের খরচ। তাতে কাজ শেষ হতে মূল ব্যয়ের প্রায় দ্বিগুণ হয়ে যাবে এর খরচ। অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি টার্মিনালটির সবচেয়ে বড় দুর্বলতা রানওয়ে না থাকা। বলা হচ্ছে, বছরে প্রায় 1,20,00,000 যাত্রী সেবা দিতে পারবে নতুন এই টার্মিনাল। যেখানে কোটিখানেক যাত্রীকে সেবা দিতেই হিমশিম খাচ্ছে বর্তমান রানওয়ে, সেখানে আরও 1 কোটি যাত্রী কিভাবে সেবা দেয়া যাবে তার কোনো রূপরেখা নেই। 2,20,00,000 লোক জীবিত সব বছরে আনবো, আমার রানওয়ে কোথায়? আমার সেই রানওয়ে ক্যাপাসিটি তো এই মুহূর্তে নাই। এবং এটা কীভাবে বাড়ানো হবে এই নিয়ে অনেক জগাখুচুরি কথা হয়েছে। অনেক সময় বলেছে আরেকটা রানওয়ে করে ফেলবো, প্যারালাল ডিপেন্ডেন্ট রানওয়ে করবো। এগুলো খুবই বাজে কথা, সম্ভব না এটা করা। এবার চোখ দেয়া যাক ঢাকার বাইরের বিমানবন্দরগুলোর দিকে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে হাতে নেওয়া হয়েছিল 2,309 কোটি 79 লাখ টাকার প্রকল্প। 22% কাজ আগানোর পর নকশায় ভুল দেখিয়ে বন্ধ করে দেয়া হয় সেই কাজ। 8 মাস পর ফের নতুন করে কাজ শুরু হওয়ায় প্রকল্পের সময় 2 বছর বাড়ার পাশাপাশি ব্যয়ও বাড়ছে 1,000 কোটি টাকা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার নামে 302 কোটি টাকার প্রকল্প ব্যয় 6 দফায় বেড়ে হয়েছে 2,015 কোটি 64 লাখ টাকা। 2009 সালে নেওয়া প্রকল্পটি শেষ করা যায়নি 15 বছরেও। আর রানওয়ে সম্প্রসারণের ব্যয় শুরুতে 1,567 কোটি টাকা থাকলেও পরে বেড়ে যায় 225 কোটি টাকা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 540 কোটি, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের 530 কোটি, বরিশাল বিমানবন্দরের 370 কোটি ও যশোর বিমানবন্দরের 32 কোটি টাকার প্রকল্পের কোনোটাই শেষ হয়নি নির্ধারিত সময়ে। আমাদের উন্নয়নের যে দর্শন যেটা ছিল বিগত 15 বছরে, সেরকমই খাপছাড়া এবং বেহিসাবি আমি বলবো, যেটা আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। বিমানবন্দরগুলোতে যেমন উন্নয়নের নামে লুটপাট চলেছে, তেমনি ধুঁকতে হয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও। গেল 15 বছরে জিএমজি, ইউনাইটেড ও রিজেন্ট এয়ারওয়েজের মতো বড় 3টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। বন্ধ হবার আগে এই 3 এয়ারলাইন্সের ছিল 20টি উড়োজাহাজ আর 28টি রুট। গত 15 বছরের মধ্যে আমরা বেশ কিছু এয়ারলাইন্সকে আমরা দেখেছি বন্ধ হয়ে যেতে। অলমোস্ট 7-8টা এয়ারলাইন্সই বন্ধ হয়ে গেছে। এখানে বিভিন্ন এয়ারলাইন্সে তাদের পলিসিগত সমস্যার কারণে কিংবা মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে হয়তো বন্ধ হয়েছে, বাট মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে পলিসিগত বেশ কিছু সমস্যা অলরেডি আমরা দেখছি।
দেশের এয়ারলাইন্সগুলোর দিকে না তাকিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে বিদেশি এয়ারলাইন্স আনতে। এই 15 বছরে বাংলাদেশে এসেছে 10টির বেশি বিদেশি এয়ারলাইন্স। তাতে দেশীয় এয়ারলাইন্সগুলোর বাজার কমতে কমতে নেমেছে 20% এর নিচে। নিউলি জয়েন্ট ইজিপ্ট এয়ার, তারপর হচ্ছে ফিটস এয়ার, ইথিওপিয়ান এয়ারলাইন্স, চায়না এয়ার, এই যে সময়টা আসলে আমি বলবো যে দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। এছাড়াও পদ্মা ওয়েলকে একচেটিয়া ব্যবসার সুযোগ দিয়ে সিন্ডিকেট করে জেট ফুয়েলের দাম বাড়ানো, বিমানের সাথে বেসরকারি এয়ারলাইন্সের অসম প্রতিযোগিতা, কারসাজি করে বিমানের টিকিটের দাম বাড়ানো, বিমান চলাচল চুক্তিতে দেশের স্বার্থ চিন্তা না করার ঘটনা ছিল অহরহ। সবসময়ের অভিযোগ বিমানের টিকিট নেই কিন্তু সিট ফাঁকা। আবার এদিকে রানওয়ে নেই কিন্তু তৈরি করা হয়েছে প্রায় 22,000 কোটি টাকার টার্মিনাল ভবন। আবার অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র ব্যবসায়িক সমীক্ষা ছাড়াই শুরু করা হতো নতুন নতুন রুট। আবার রুট পরিকল্পনা নেই, নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে 10টি এয়ারবাস কেনবার পরিকল্পনা। হতে চাই এভিয়েশন হাব, অথচ বাংলাদেশের আকাশপথের ব্যবসার প্রায় 80% চলে গেছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। ঠিক এভাবেই গেল 15 বছর ধরে দেশের এভিয়েশন খাত শুধুমাত্র উন্নয়ন দেখাতে গিয়েই উল্টো পথে হেঁটেছে। তাই এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব অপ্রয়োজনীয় উন্নয়নগুলো বন্ধ করে দেওয়া হোক, নীতি সহায়তা দেওয়া হোক দেশের এয়ারলাইন্সগুলোকে, তবেই সম্ভাবনার এভিয়েশন খাতে গতি ফিরবে। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। উন্নয়নের নামে গাছ নিধনে সবুজ কমছে রাজধানীতে, বাড়ছে তাপমাত্রা ও বায়ু দূষণ। নগরীর সবুজায়ন কমার পেছনে পরিকল্পনাহীনতাকে দায়ী করছেন পরিবেশবিদরা। একই সাথে সঠিক পরিকল্পনা নিয়ে গাছ রোপণ করা হলে এখনও সবুজায়নে ফেরানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তারা। জাকির হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সানি মৃধা। অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিল সূর্যের আহ্বান। প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ বন্দনার সেই আদিম প্রাণের বিচরণ সর্বত্র। তবে ক্রমবর্ধমান নগরীর কনক্রিটের ছায়ায় যেখানে ধীরে ধীরে গিলে খায় সবুজ, সেখানে পাতার আচ্ছাদন পরম আরাধ্য। যখন খোঁজ মেলে তাতে শরীর ডুবাতে কে না চায়, তাই তো ভর দুপুরে প্রশান্তি ছুতে হাজির নাবাদ স্বপ্নীল। প্রেমের বিভিন্ন মুহূর্ত কিন্তু গাছ জানান দেয়। অসহনীয় গরমের মাঝে ঠিক সেই ব্যাপারটা আসে না যেটা একটা শীতল একটা আবহাওয়ায় বা একটা ঠান্ডা গাছের নিচে বা প্রকৃতির মাঝে যে একটা ব্যাপার মানুষের মনে দানা বাঁধে। আগের থেকে অনেক বেশি গাছপালা কমে যাচ্ছে। এখন তো সচরাচর গাছ হাইওয়েগুলো হওয়ার কারণে গাছ তো আগেও ছিল না, এখনো নেই। পথিক থেকে দিনমজুর শুষ্ক নগরে শান্তির খোঁজে দ্বারস্থ হন বৃক্ষতলে। এই যেমন মাহবুল মিয়া দুপুরের আহার শেষে ক্লান্ত শরীর এলিয়ে দিলেন গাছের ছায়ায়। প্রশান্তির খোঁজে রিকশা চালক দরুল মিয়াও। তবে রাজধানীতে দিনে দিনে বৃক্ষ নিধনে এমন জায়গা কমছে বলে জানালেন তারা। গাড়ি চালায় অস্থির লাগে, তাই এখানে কি বসি, অন্য গাছ না ছাওয়া নাই। আমরা ভার্সিটির ভিতরে আইসি, আমরা ঠান্ডার ছানা পাই, ঠান্ডাতে আমরা বৈশগঞ্জি যাই। আসলে গাছ তো সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে নগরায়নের জন্য গাছকে কেটে ফেলা হচ্ছে, বন উজাড় করা হচ্ছে, যেটা পরিবেশের প্রতি মারাত্মক একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কাটা পড়েছে কয়েক হাজার গাছ। এমনকি চলতি বছর ধানমন্ডির 7 মসজিদ রোডে সংস্কারের নামে কাটা হয়েছে আরও প্রায় 3000 গাছ। হয়তো আবারও কোনো উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে কাটা হবে পরিবেশ রক্ষাকারী এ সকল গাছ। সেই সাথে ধীরে ধীরে শহরও হারাবে সবুজ আবরণ। নগর উন্নয়নের নামে এভাবে গাছ নিধন কতটা যৌক্তিক, সেটাই জানার চেষ্টা করব
নগর পরিকল্পনাবিদদের কাছে। যেখানে আগে থেকে গাছ আছে সেটা তো নিধন করার কোনো প্রয়োজন নেই। আমরা বিশ্বের অনেক দেশে পরিকল্পনায় দেখি একটা গাছকে রক্ষা করতে গেলে ভবন বেঁকে যায়, এমনকি রাস্তাও বেঁকে যায়। আসলে গাছের গুরুত্বটা সেই পর্যায়ে। নগর পরিকল্পনায় যে বৃক্ষ রক্ষা করতে হবে, যেটা পরিকল্পনা বেসিক, সেই জায়গায় যে আমরা ভুল করে আমরা ভয়ঙ্করভাবে কনক্রিট নির্ভর একটা পরিকল্পনা সাজিয়েছি, সেখান থেকে আমাদের সংস্কার দরকার। গবেষণা বলছে গত 28 বছরে ঢাকায় সবুজ কমে নেমেছে 7%, অথচ একটি আদর্শ নগরীতে সবুজ থাকতে হয় 20%। আর এতে নগরীতে বেড়ে চলছে গড় তাপমাত্রা, যার জন্য সিটি কর্পোরেশন সহ নগর উন্নয়ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই শহরে পরিকল্পনা করে কোনো কিছুই হয়নি। এমনকি এখন যে শহরটা বাড়ছে বিভিন্ন দিকে, সেটারও কিন্তু কোনো পরিকল্পনা হয়নি। পরিকল্পনা না থাকার কারণে আমাদের যে দালান কোঠা, অবকাঠামো, সড়ক বা অন্যান্য যে স্থাপনাগুলো তৈরি হয়েছে, সব কিছুর মধ্যে একটা অসামঞ্জস্যতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা নিয়ে এগুলে এখনও সুযোগ আছে সবুজায়ন বাড়িয়ে শহরকে রক্ষা করার, তাই দেরি না করার তাগিদ তাদের। সানিম রিধা, এখন, ঢাকা। গ্রাম বাংলায় আমন ধান ঘরে তোলার ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। শহুরে জীবনেও নবান্ন পালিত হয় নানা আনুষ্ঠানিকতায়। সেই ধারাবাহিকতায় অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সর্বজনীন রূপ পেয়েছে 26তম জাতীয় নবান্ন উৎসব। আরও জানাচ্ছেন মাঝারি মন। ভোরবেলায় সুরতালের মূর্ছনায় মুখরিত বকুলতলা, যেখানে সুরে ভাসাচ্ছেন বাঁশিবাদক হাসান আলী। এই বাদক শ্রোতাদের হৃদয়ে সুর গাচ্ছেন 50 বছরেরও বেশি সময় ধরে। এবারের জাতীয় নবান্ন উৎসব শুরু তার বাঁশির সুরেই। জানালেন আমৃত্যু বাঁধতে চান বাঁশির সুরকে। আমি সারা জীবন মানে সাধনার ভিতরে মরতে চাই, কারণ বাঁশির সুর আমার এমনভাবে আকৃষ্ট করেছে যে আমি নিজে সুর বাজাই, আমি নিজে ঠিক থাকতে পারি না। দাদা নানা বাবারা মোগল আমল থেকে গান বাজাই করে আসছেন, তো সেখান থেকে তার উত্তরসূরি আমি একজন, হাসান আলী। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় 26তম নবান্ন উৎসবে যোগ দেন নগরবাসী। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ এবারের আয়োজন উৎসর্গ করে কণ্ঠশিল্পী হাসিনা মমতাজকে। মঞ্চে কবিতা, গান ও নাচের মোহনায় মিলিত হয় বর্ণিল পরিবেশ। চারদিকেই ছোঁয়া পায় বাঙালিয়ানা। যান্ত্রিক জীবনকে পাশ কাটিয়ে নবান্নের উৎসবে সামিল হন সব বয়সী নগরবাসী। বাংলাদেশের কালচারটা এটা রিপ্রেজেন্ট করে, তাই আমরা মনে করি প্রত্যেক বছরই এগুলো করা উচিত। আমরা এরকম অনুষ্ঠানই আসলে খুঁজি, ভালো লাগে, বাচ্চারা দেখবে, জানবে, দেশের সংস্কৃতির সাথে পরিচিত হবে। এগুলো যাতে প্রতি বছরই যদি হয়, তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারি। এবারের আয়োজনে সারা দেশের 71টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে পাহাড়ি শিল্পী গোষ্ঠীরও উপস্থিতি দেখা যায়। মাঠে কষ্ট করা কৃষক ও বাঙালির হাজার বছরের সংস্কৃতি জিয়েই রাখতে এমন আয়োজনের কথা জানান জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ। সংগঠনটি বলছে, বহু চড়াই উতরাই এলেও কখনো থামবে না এ আয়োজন। আমাদের গোলা ভরা ধান যেমন তার আছে, সেই ধান যেন তার জীবনের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট হয়, সেগুলো মনে করিয়ে দেওয়া। নাগরিক জীবনে যেন নবান্ন উৎসবের চেতনা, এর ঐতিহ্য, সেটি যেন আমরা সঞ্চারিত করতে পারি। বাঙালি সমাজকে ধারণ করা এমন আয়োজন সবসময় অব্যাহত থাকবে, প্রত্যাশা নগরবাসীর। মাঝার ইমন, এখন, ঢাকা। অগ্রহায়ণের শুরুতে এই উৎসব মুখর পরিবেশে মাঠে মাঠে চলছে ধান কাটা। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের সদরের থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ, নাটোর থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হোসেন। শুরুতেই ময়মনসিংহের চিত্র জানবো হারুনুর রশিদের কাছ থেকে। হারুন, জানাবেন হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়েছে কিনা, আর কতদিন চলবে এই কার্যক্রম?
উজ্জ্বল, নবান্নের শুরুতেই কিন্তু ময়মনসিংহে ধান কাটা শুরু হয়েছে এবং এটি উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছেই বলা যায়। আজকে ময়মনসিংহ সদর উপজেলার চকনজু গ্রামের প্রায় 200 বিঘা জমির ধান কাটা উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগে এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন কৃষি সচিব ডক্টর এমদাদুল্লাহ মিয়ান এবং তার সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম এবং স্থানীয় কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং আমি যদি একটু বলি যে এইখানে ময়মনসিংহে কিন্তু ধান কাটা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই, অর্থাৎ আগাম জাতের যারা ধান চাষ করেছিলেন তারা কিন্তু ধান কাটতে শুরু করেছেন এবং মোটা দাগে ধান কাটা শুরু হয়েছে বলতে গেলে আজকেই কিন্তু এইখানে এই সদর উপজেলার যে চকনজু গ্রামে এখানে শুরু হয়েছে। এখানে প্রায় 200 বিঘা জমিতে 103 জাতের ব্রি ধান আবাদ করা হয়েছিল এবং সেই ব্রি ধানের কিন্তু আজকে ধান কাটার যে উৎসব সেই উৎসবের কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন কৃষি সচিব। আমি যদি একটু জানাই, ময়মনসিংহ জেলায় কিন্তু এবছর প্রায় 2,68,490 হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে বন্যায় প্রায় 26,090 হেক্টর আমন ধান ক্ষতি হয়েছে, কিন্তু এখনও মাঠে রয়েছে 2,40,090 হেক্টর জমির আমন ধান। এই ধান কাটাই কিন্তু শুরু হয়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত মোট আবাদকৃত ধানের শতকরা 14 ভাগ ধান কিন্তু কাটা হয়েছে এবং আগামী এক সপ্তাহ পর এই ধান কাটা ব্যাপকভাবে শুরু হবে এবং কৃষক এবং কৃষি কর্মকর্তারা যেটি বলছেন যে যখন এই ধান কাটা শুরু হবে তখন কিন্তু কৃষকদের ঘরে ঘরে আসলে সেই যে আনন্দ, নবান্নের উৎসব সেটি কিন্তু দেখা দেয়। আমরা দেখতে পাচ্ছি যে এলাকাগুলোতে এখন ধান কাটা শুরু হয়েছে সেই কৃষকদের হাসি মুখ আমরা দেখেছি। তারা যে সারা বছর কষ্ট করেছেন এই ধান আবাদ করে, এই আমন ধান থেকেই মূলত এই অঞ্চলের কৃষকদের সারা বছরের আয় রোজগার হয়ে থাকে, সংসার খরচ সহ অন্যান্য যে কাজ করতে হয় পারিবারিক কাজ সব কিন্তু এই আমন ধানের মাধ্যমেই হয় এবং সেই আমন ধান কাটা শুরু হয়েছে এবং কৃষকদের মুখেও কিন্তু হাসি ফুটেছে। এবং আমরা দেখছি যে এখানে একটি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, 2টি মেশিন দিয়ে এই 200 বিঘা জমির কিন্তু ধান কাটা হবে এবং যারা হারভেস্টার মেশিন পরিচালনা করছেন তারাও যেটি বলছেন যে তাদের যে ব্যস্ত সময় সেটিও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে যে ধান কাটা শুরু হয়েছে এটি কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস একটানা চলবে এবং এই অঞ্চলে কিন্তু এখন হারভেস্টার মেশিন দিয়েই এখন বেশি ধান কাটা হয়। অর্থাৎ কৃষি শ্রমিকের সংকট রয়েছে, যখন প্রয়োজন হয় ঠিক সেভাবে কৃষি শ্রমিক পাওয়া যায় না এবং পাওয়া গেলেও অতিরিক্ত মজুরি দিতে হয়। এসব কারণে কিন্তু এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই হারভেস্টার মেশিন এবং এগুলো দিয়েই কিন্তু এই অঞ্চলের যে আমন ধান সেটি কাটা হয়ে থাকে এবং আজকে থেকে বলা যায় যে ব্যাপক আকারে ময়মনসিংহ অঞ্চলে আমন ধানের কাটা সেটি শুরু হয়েছে এবং আগামী সপ্তাহ নাগাদ পুরোদমে শুরু হবে বলে কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ধান কাটা উৎসবের সর্বশেষ। এবারে যেতে চাই নাটোরে মাহবুবের কাছে। মাহবুব, জানাবেন অগ্রহায়ণের প্রথম দিনে নাটোরে ধান কাটা উৎসব কেমন চলছে? উজ্জ্বল, আপনি জানেন যে হেমন্তের যে রানী সেটি কিন্তু নাটোরে বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। তবে আজকে পয়লা অগ্রহায়ণ, অর্থাৎ এই অগ্রহায়ণের যে গ্রাম বাংলার যে অবগাহন সেই ধারাবাহিকতা কিন্তু নাটোরের গ্রামগুলো এবং মাঠগুলোতে এখন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অর্থাৎ যারা আগাম জাতের যে ধানগুলো রোপণ করেছিলেন সেই ধানগুলো কিন্তু এখন তারা মাঠে মাঠে কাটতে শুরু করেছেন এবং আপনি জানেন যে এই নতুন ধান ঘরে তোলার পরে গ্রাম বাংলায় যে পিঠা উৎসব হয়, অর্থাৎ এই নতুন ধানের থেকে যে চাল করা হয় সেই চাল থেকে যে আটা হয় সেই আটা থেকে কিন্তু অনেকেই পিঠা উৎসব করে থাকেন। অর্থাৎ এই নতুন ধানের যে পিঠা খাওয়ার যে একটি রেওয়াজ অর্থাৎ গ্রাম বাংলায় সেটি কিন্তু চলমান রয়েছে এবং আজকে সরকারিভাবে কোনো নবান্ন উৎসব না থাকলেও বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু নবান্ন উৎসব পালন করছে। অর্থাৎ পিঠা উৎসব থেকে শুরু করে যে বিভিন্ন নবান্নের যে বিভিন্ন আচার অনুষ্ঠান হয়ে থাকে সেটি কিন্তু নাটোরে আজকে থেকে শুরু হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে ধান কাটা উৎসব, অর্থাৎ আগাম জাতের যে ধানগুলো সেটি কিন্তু নাটোরে ইতিমধ্যে প্রায় 50% ধান কিন্তু কাটা শেষ হয়েছে। কৃষি বিভাগ আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এবছর যেহেতু মৌসুমের শুরুর দিকে ধান রোপণের সময় কিছুটা সমস্যা থাকলেও শেষের দিকে কিন্তু যে বৃষ্টি নির্ভর রোপা আমন ধান সেটি কিন্তু বেশ ভালো হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে কৃষকদের যে শেষ খরচ সেটি কিন্তু কম এসেছে এবং এই কম হওয়ার কারণে তারা কিন্তু এবছর লাভবান হবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। সব মিলিয়ে নাটোরে এখন কিন্তু নবান্নের যে
গ্রাম বাংলার যে ঐতিহ্য নবান্ন সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই নবান্নের মাধ্যমে কিন্তু সামাজিক যে বন্ধন সেটি কিন্তু তৈরি হচ্ছে এবং নতুন করে সেটি সৃষ্টি হচ্ছে। তো উজ্জ্বল, এই ছিল নাটোরের থেকে আমার কাছে ধান কাটা নিয়ে সবকিছু। রংপুর বিভাগে জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হচ্ছে। সেখানে বক্তব্য রাখছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে সাহস আমি জানি না শব্দটা কি, তার চাইতেও একটা অন্য কোনো শব্দ হওয়া উচিত। সেটা সারা বিশ্বকে বিস্মিত করেছে এবং যুগে যুগে এটা নিয়ে গবেষণা হবে। আমরা দ্বিতীয়বার সুযোগ পেলাম ছাত্র জনতার প্রতিবাদে, তাদের অভ্যুত্থানে সমাজ দ্বিতীয়বার সুযোগ পেল আবার নতুন করে গড়ার। প্রত্যেকটা যুদ্ধে যারা ক্ষতবিক্ষত হন সেখানে দেশ কিন্তু, জাতি কিন্তু, সমাজ কিন্তু মর্মে মর্মে কষ্ট পায় এবং শোকার্ত হয়। সেটার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ভালো কাজ করা। আমাদের বাচ্চাদের জন্য যারা প্রাণ দিয়েছে, যে পরিবারগুলো এই আত্মত্যাগ স্বীকার করে চোখ মুছে আমাদের এখানে এসে দাঁড়িয়েছে, আমি তাদের বলবো, আর চলুন আমরা একসাথে কাজ করি। যেটা আমরা সেদিন করতে পারিনি, আজকে আমরা করে দেখিয়ে দিই এটা সম্ভব, কারণ এটা একমাত্র পথ। যারা ভাবছেন আমরা আবু সাঈদের গল্প বলছি বলে অন্যদেরকে ভুলে যাচ্ছি, ভুল ভাবছেন। আমরা তা করছি না। আবু সাঈদ একটা সিম্বল হতে পারে, কিন্তু সে সকলকে প্রতিনিধিত্ব করছে। আমরা আপনাদের সকলের কাছে পৌঁছাতে চাই। বায়ু দূষণের কবলে দক্ষিণ এশিয়ার 3 শহর দিল্লি, লাহোর ও ঢাকা। টানা চতুর্থ দিন বাতাসের মান গুরুতর থাকায় পেট্রোল ও ডিজেল চালিত 4 চাকার যান চলাচল নিষিদ্ধ করেছে দিল্লি। নির্দেশ অমান্যে গুনতে হবে 20,000 রুপির জরিমানা। অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবের বিভিন্ন শহরে জারি করা হয়েছে কঠোর লকডাউন। বৃষ্টির জন্য বিশেষ নামাজের প্রার্থনা করছেন লাখো মুসল্লি। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। এক পশলা বৃষ্টি চেয়ে এই প্রার্থনা, বুক ভরে শ্বাস নিতে পারার সুযোগও যে বিশাল আশীর্বাদ, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিস্থিতি। ভয়াবহ বায়ু দূষণের কবলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শুক্রবার জুম্মার নামাজের পর তাই ছিল বিশেষ নামাজের ব্যবস্থা। 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোর। শুক্রবার রাতেও নগরীর বায়ুমান সূচক ছিল 739। প্রশাসনের একের পর এক কঠোর পদক্ষেপেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রাদেশিক ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানে পাঞ্জাবের 600-র বেশি মসজিদে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে কয়েকদিন নফল নামাজ-ই-ইস্তিসকায় অংশ নেবেন লাখো মুসল্লি। পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশ পাঞ্জাবে প্রতি শীতেই ধোঁয়াশা ঝেঁকে বসে, কিন্তু নিম্নমানের ডিজেল আর খেতে আগাছা পোড়ানো ধোঁয়ার কারণে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় গেল কয়েক বছর ধরে পরিস্থিতি ব্যাপক অবনতির দিকে। ঘন ধোঁয়াশার কারণে লাহোর আর মুলতানে রোববার পর্যন্ত 3 দিন জরুরি পরিস্থিতি ও পূর্ণাঙ্গ লকডাউন জারি করেছে প্রশাসন। দূষণে অসুস্থতা বেড়ে যাওয়ায় আরও 10 দিন প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালে নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। ঝিলাম শহরে কৃত্রিম বৃষ্টি নামাতে সফল বলে দাবি করেছে সরকার। চলতি বছরের দূষণের জন্য ভারত থেকে আসা বিষাক্ত বাতাসকে দায়ী করেছে পাকিস্তান সরকার এবং বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছে। এদিকে ভারতেও পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাব রাজ্য থেকে শুরু করে কয়েকশো কিলোমিটার ভেতরে রাজধানী দিল্লিতেও বায়ু দূষণ পরিস্থিতি ব্যাপক অবনতির দিকে। টানা চতুর্থ দিন বাতাসের মান গুরুতর থাকায় দূষণ নিয়ন্ত্রণে পেট্রোল ও ডিজেল চালিত 4 চাকার যান নিষিদ্ধ করেছে দিল্লি। নির্দেশ অমান্যে জরিমানা 20,000 রুপি।
শনিবার বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী দিল্লি। শহরের বাতাসে PM 2.5 ধাতব কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে 120 গুণ বেশি। শ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে যাওয়ার মতো ক্ষুদ্র বলে মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর এটি, দায়ী হৃদরোগ সহ প্রাণঘাতী নানা জটিলতার জন্য। কার্বন নিঃসরণ, যানবাহন, কলকারখানা আর আগাছা পোড়ানো ধোঁয়ায় বাড়তি মাত্রা যোগ করে শীতের শুরুতে কম তাপমাত্রা আর ভারী বাতাস। এ কারণে দক্ষিণ এশিয়ার বড় অংশই বর্তমানে বিষাক্ত ধোঁয়াশার কবলে। দিল্লি, লাহোরের পর শনিবার বায়ু দূষণে বিশ্বের তৃতীয় শীর্ষ ঢাকা। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভারতের উত্তরপ্রদেশের ঝান্সি শহরের একটি হাসপাতালে আগুন লেগে 10 নবজাতকের মৃত্যু হয়েছে। মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে ঘটে এই মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ বলছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যদিও আরও তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় এনআইসিতে ভর্তি ছিল 54 জন শিশু, 44 জনকে উদ্ধার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে হাসপাতালের অগ্নি নির্বাপন যন্ত্র 4 বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। পাশাপাশি উদ্ধার কাজেও ছিল ধীরগতি। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে কয়েক দফা ইসরায়েলি হামলায় অন্তত 59 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 182 জন। এছাড়া লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 12 জন স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এমন পরিস্থিতিতে লেবাননের গণমাধ্যম বলছে যুদ্ধবন্ধের প্রস্তাবে তেল আবিবের সাথে আলোচনার পথে এগুচ্ছে বৈরুত। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির প্রস্তাবে বৈরুতের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে তেহরান। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানানো হয় চলমান সংঘাতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুনরাবৃত্তি চায় না ইরান। অন্যদিকে গাজা ইসরায়েলি সেনাবাহিনীর রাতভর অভিযানে আরও 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে 120-এ। সমরাস্ত্রে দিন দিন শক্তিশালী হয়ে উঠছে ইরান। তারই নজির হিসেবে তেহরানের জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে ক্ষেপণাস্ত্র সহ অন্য প্রতিরক্ষা ব্যবস্থা। এই অঞ্চলে ক্রমাগত উত্তেজনা বাড়তে থাকায় নিজেদের সমরাস্ত্র প্রদর্শনে গুরুত্ব দিচ্ছে তেহরান। ইরান বলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ আঞ্চলিক শত্রুদের হামলা প্রতিহত করা কিংবা পাল্টা হামলার জন্য ব্যালিস্টিক মিসাইল খুব জরুরি। তবে পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে মুখ খুলেনি তেহরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের সমরাস্ত্র মজুতের মধ্যে অন্যতম। 1 অক্টোবর ইসরায়েলে হামলায় এই অস্ত্র ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের কাছে। এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে $2 লাখ কোটি। ইতিহাসে প্রথমবারের মতো দেশটির জাতীয় ঋণ ছাড়িয়েছে $36 লাখ কোটি। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ঋণ বেড়েছে 6%। এর মধ্যে 4 মাসেরও কম সময়ে ঋণ বেড়েছে $1 লাখ কোটি। জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে দেশটির ঋণ $35 লাখ কোটি ছাড়িয়েছে। পূর্বাভাস বলছে 2027 সালে এই ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির 106% আর 2034 সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির 122% পৌঁছাবে। এই ক্রমবর্ধমান ঋণ নিয়ে বারবারই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রভাব পড়তে পারে পুরো বিশ্বে। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবিধানের একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন এবং কেমন সংবিধান চাই শিরোনামে আলোচনা সভায় বক্তব্য রাখছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা জানেন যে একটি মামলার মধ্য দিয়ে বিচার বিভাগ স্বাধীন হয়েছিল, পৃথক হয়েছিল। যদিও সেই স্বাধীনতার সুফল আমরা কতটুকু পেয়েছি তা নিয়ে প্রশ্ন আছে। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন সেই মাজদার হোসেন মামলার বাদী বিচারক মাজদার হোসেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ প্রাজ্ঞ শ্রদ্ধেয় জনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি।
আপনারা জনগণের কণ্ঠস্বর, আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংবিধান সংশোধন বিষয়ে কিছু বলবো না, কারণ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে হয়ে গেছে। বিশেষত এর আগে যে বক্তা বক্তব্য রেখেছেন, আমি যেগুলো ভাবছিলাম সবই তিনি বলেছেন, আর রিপিটেশনের আর দরকার নেই। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আজকে যে কারণে আমরা আজ মুক্ত পরিবেশে কথা বলার পরিবেশ পেয়েছি, কতগুলা জানের বিনিময়ে, কতগুলা প্রাণের বিনিময়ে, অন্ধত্ব পঙ্গুত্ব বরণের কারণে 53 বছরের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ জাতিকে কি দিয়েছে? আমরা যে সংবিধানটা পেয়েছিলাম, সেই সংবিধানকে বারবার ব্যক্তির স্বার্থে এবং ম্যালাফাইড ইন্টেনশনে সংশোধন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবিধানের একটি খসড়া প্রস্তাব উপস্থাপন এবং কেমন সংবিধান চাই শিরোনামে আলোচনা সভা চলছিল, সরাসরি ছিলাম সেখানে। এবারে খেলার প্রসঙ্গ। ফিফা প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গেল ম্যাচের ভুল শুধরে বছরের শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করতে চায় স্বাগতিকরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। র্যাঙ্কিংয়ে মালদ্বীপের চেয়ে 22 ধাপ পিছিয়ে বাংলাদেশ, অর্থাৎ বড় ব্যবধানে মালদ্বীপকে হারানো গেলে লাভটা বাংলাদেশেরই হবে। ম্যাচ কাঙ্ক্ষিত গোলের জন্য নয়, শুধু ফরওয়ার্ড নির্ভর হতে চায় না লাল সবুজের প্রতিনিধি দল, এমনটাই জানিয়েছেন কোচ ক্যাব্রেরা ও ফুটবলার সোহেল রানা। উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডকে 5-1 গোলে বিধ্বস্ত করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন তিনি, করেছেন বেশ কয়েকটি কীর্তি। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। স্বপ্নময় এক রাত পার করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের বড় জয়, নিজে করেছেন 2 গোল, সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল, সাথে দলও উঠে গেছে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে। সেই সাথে ইতিহাসের অংশ হয়ে গেল পর্তুগাল পোল্যান্ড ম্যাচ। পর্তুগালের জার্সিতে রোনালদোর জয় এখন 132টি, ছাড়িয়ে গেলেন দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও রামোসকে। স্পেনের হয়ে 2021 সালে সবশেষ মাঠে নামা রামোসের ক্যারিয়ার থেমেছে 131 জয় দিয়ে। 121 জয় নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন রোনালদোর আরেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াস। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিও এখন রোনালদোর। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের 72 মিনিটে পানেনকা শটে গোল করেন। এরপর 87 মিনিটে দারুণ এক বাইসাইকেল কিক থেকে দ্বিতীয় গোল করেন পর্তুগিজ সুপারস্টার। 39 বছরে আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত গোল করেছেন 7টি। চলতি নেশনস লিগে 5 গোল নিয়ে সবার উপরে তিনি। সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। 217 ম্যাচ খেলে রোনালদোর গোল এখন 135টি। এবছর ক্লাব আল নাসরের হয়েও দারুণ ফর্মে আছেন CR7। 15 ম্যাচে গোল করেছেন 10টি, অ্যাসিস্ট করেছেন 3টি। ফারহান ইহসান, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই অভ্যুত্থানের কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার অর্থায়ন ছিল না, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাষ্ট্র সংস্কারে এখন প্রধান চ্যালেঞ্জ। Young people came up with right at the killing fields. There was no designer, there was no central planning, and nobody was funding it. এভিয়েশন হাব তৈরির নামে 1.5 দশকে লুটপাট চলেছে আকাশ বাণিজ্যে, বাজারের দখল নিয়েছে বিদেশি এয়ারলাইন্স। আসল কাজ যেটা এভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার, সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। উন্নয়নের দাপটে সবুজায়ন কমাচ্ছে রাজধানীর, বেড়েছে বায়ুদূষণ, তাপমাত্রা, সঠিক পরিকল্পনা, এখনও সুযোগ আছে পরিবেশ বান্ধব নগরী গড়ার। অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নবান্ন উৎসব, দিনব্যাপী আয়োজন, মাঠে মাঠে ধান কাটার ধুম। চারা দিয়ে ধরেন চারা 5,000 টাকা হাজার, এর লেগে একটু পোষাতে গেছে। এখানে আপনার ধরেন যে 20 মণ 22 মণ বিঘায় ফলন দিয়েছে, হ্যাঁ লাভ হচ্ছে।
আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।